আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি এই কথাটা এখন শুধু বলার জন্যই। মনের মধ্যে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক বেদনা, তারপরও হাসি মুখে বলতে হচ্ছে ভালো আছি। আসলে সত্যিকার অর্থে ভালো নেই, আমরা একদমই ভালো নেই। জুলাই এবং আগস্ট এই দুইটা মাস আসলে আমাদের লাইফে অনেকগুলো ঘটনা নিয়ে আমরা পার করেছি বা এখনও পার করতেছি। আমি লাস্ট যখন ভিডিওটা দিয়েছিলাম যে আমরা স্বাধীন, অনেক খুশি ছিল মনে, অনেক আত্মশক্তি, অনেক আত্মবিশ্বাস ছিল। তো সেই আত্মবিশ্বাসের সাথেই আমি একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর সেই ব্লগে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে আগেই ভালো ছিলাম, মোটেই শান্তিতে নাই, মোটেও সুখে নাই, এইটা চাই নাই, এই স্বাধীনতা চাই নাই, এই ধরনের অনেক কমেন্ট করেছিলেন। তো আমি ভেবেছিলাম সেই কমেন্টগুলো নিয়ে আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করব, কিন্তু তারই মধ্যে দেখেন আবার আমাদের বাংলাদেশের পরিস্থিতি কি ভয়াবহ হয়ে গিয়েছে। তখন আসলে যে সিচুয়েশনটা ছিল সেটা স্বাভাবিক হবেই, কারণ যে কোনো যুদ্ধের পরে একটা দেশ কিন্তু একদম এলোমেলো অবস্থায় থাকে। যেমন আমরা একটা নতুন সংসারে যখন উঠি, নতুন সংসার বাদ দিলাম, আমরা যখন বাসা পরিবর্তন করে নতুন একটা বাসায় উঠি, তখন কিন্তু সেই সাজানো গোছানো বাসাটা থাকে না। প্রতিটা জায়গায় আমাদেরকে পরিবর্তন আনতে হয়, নতুন কিছু যোগ করতে হয়, কিছু জিনিস ফেলে দিতে হয়, কিছু নষ্ট হয়ে যায়। এভাবে করে আমরা কিন্তু আবার সেই সংসারটাকে গুছিয়ে নেই। তো আমাদের দেশটা যেহেতু অনেক বড়, এটা গোছাতে কিন্তু একদিন দুই দিন সময় লাগে না, একটু একটু করে আমাদের দেশটা ইনশাআল্লাহ গুছিয়ে যাবে। আমার বিশ্বাস আমরা ফিউচারে যে বাংলাদেশ পাবো, সেই বাংলাদেশটা নিয়ে আমরা গর্ব করতে পারবো। তার কিছু কাজকর্ম কিন্তু আমরা বিগত দিনে দেখেও ফেলেছি বা এখনও দেখতেছি। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা আসলে অনেক বেশি ট্যালেন্টেড, তাদের কাছে কোনো বাধাই বাধা না। আর লাস্ট যে ট্র্যাজেডিতে আমরা পড়েছি সেটা হচ্ছে বন্যা। বন্যার্তদের জন্য এখন সত্যি বলতে দু চোখে ঘুম নাই। বাসায় বিদ্যুৎ আছে, ঘুমানোর জন্য বিছানা আছে, পর্যাপ্ত পরিমাণ খাবার আছে, পানি আছে, তারপরও চোখে ঘুম নাই। যখনই আমি মারিয়মের জন্য খাবার বানাতে যাই, তখনই ছোট ছোট বাচ্চার যে আকুতি বা ছোট ছোট বাচ্চা পানির মধ্যে যে কষ্ট করে রেস্কিউ করা হচ্ছে, ওই দৃশ্যগুলো চোখের সামনে ভাসে যে ওরা তো নিজের পরার মতো কাপড়টা নিয়েও আশ্রয় কেন্দ্রে আসতে পারে নাই, তো ওরা কিভাবে আছে, কেমন আছে। তো এগুলো চিন্তা করতে করে করে আমি আসলে অনেক দুর্বল হয়ে গেছি। বিশ্বাস করেন, যেই প্রথম যে কয়দিন আমাদের দেশে যে আন্দোলন হয়েছে, আন্দোলন করতে যাইনি বা আমার পরিবারের কেউ সেখানে ছিল না, তারপরও যারা আন্দোলন করেছে ওদের জন্য যে এত বেশি কষ্ট লাগতেছিল, লাস্ট 15 দিন মনে হয় আমি একটা রাতও ঘুমাই নাই। একদম ফজরের আজান পর্যন্ত সোফার উপরে বসে বসে শুধু ফোনের মধ্যে স্ক্রল করেছি আর আপডেটগুলো দেখেছি। আর এখনও সেম অবস্থা, বন্যার পরিস্থিতি দেখি, যেই দেখি একটু পরিস্থিতি খারাপ হয় খুব কষ্ট লাগে, খুব চিৎকার দিয়ে কান্না করতে ইচ্ছে হয়, এরকমের অবস্থা আর কি। তো মারিয়ামের জন্য আমি যখন খাবার রান্না করি তখন আমার খুব বেশি কষ্ট লাগে, বিশ্বাস করেন। আর নিজের খাওয়া দাওয়া কি বলবো, সেটা তো একদম অর্ধেকে চলে এসেছে। আর আমার যে ভিউয়ার্স আপুরা, অনেক আপুরাই আছে যে কুমিল্লা থেকে আমার ভিডিও দেখেন। জানি না ফেনী, সিলেট কে কে আছেন, তবে কুমিল্লা থেকে যে অনেকে ভিডিও দেখেন তারা অনেকে কমেন্ট করেন, যাদের সাথে মোটামুটি আমার একটু ভালো চেনা জানা আছে। তো জানি না তারা সুস্থ আছেন কিনা। যদি আমার ভিডিওটা আপনাদের চোখের সামনে পড়ে থাকে, অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা সেভে আছেন। মনের অবস্থা ভালো ছিল না বলেই আসলে এতদিন ভিডিও করার ইচ্ছে হয়নি। তো আজকে ভাবলাম একটা ভিডিও শুরু করি। সকাল থেকেই আমি ভিডিওটা স্টার্ট করেছি, মারিয়ামের জন্য খিচুড়ি রান্না করেছি। আর মারিয়াম একটা চাইনিজ ভিডিও দেখেছে, ওখানে অনেকগুলো খাবার নিয়ে ছোট্ট একটা বাচ্চা ছিল, আর ও খাবারের প্লেট দেখে ওই বাচ্চাটা বারবার বলতেছিল নাইতুয়া নাইতুয়া। তো নাইতুয়া যে এই জিনিসটা শুনেছে মারিয়াম, যে নাইতুয়া, তো ও মনে করতেছে যে আর কি মুরগির যে রানটা এইটাকে মনে হয় নাইতুয়া বলে। তো ও সেই থেকেই আর কি বলতেছে আম্মু নাইতুয়া খাবো, নাইতুয়া খাবো। তো নর্মালি আমরা যে মাংস রান্না করি সেই মাংসটা ওইভাবে হাতে নিয়ে খেতে পারে না,
তাই আমি ওই রানটা এক্সট্রা করে রেখে দেই মুরগির। আর যখন খিচুড়ি রান্না করি মাঝে মধ্যে খিচুড়ির মধ্যে দিয়ে এভাবে রান্না করে দিই। আর ওর খিচুড়ির মধ্যে আমি কিন্তু কোনো মরিচ দিই না, খিচুড়ির মধ্যে আমি হচ্ছে একটু গোলমরিচ দিই, তো যে কারণে ওর আর প্রবলেম হয় না। তো আমি আজকে সবজি এবং মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম। অনেকেই জানতে চেয়েছিলেন মারিয়মের বার্থডেতে কী করেছি, বার্থডের ভিডিও দিতে। তো মারিয়মের মূলত বার্থডেতে আমরা কিচ্ছু করিনি, সকালবেলা শুধু মারিয়মকে একটু গিয়ে হচ্ছে পায়েস করে দিয়েছিলাম। তারপর সারাদিন একদম ঘরে বসে বসেই ছিল। মারিয়মের বার্থডের জন্য এই ড্রেসটা আমি অনলাইন থেকে অনেক আগেই কিনে রেখেছিলাম, বাট এই ড্রেসটাও মারিয়ামকে পরানোর মতো মানসিকতা ছিল না, কারণ ওই দিনই বন্যা শুরু হয়েছে। চারদিকে এমন অবস্থা, ভোর রাতে শুনি যে ভোর রাতে পানি বেড়ে গিয়েছে, আর সকালে যে পরিস্থিতি দেখেছি যে ফেনীর অবস্থা, ফেনী পুরো ডুবে গিয়েছে। তো এই কারণে না মনের অবস্থা খুবই খারাপ ছিল, আর আমাদের এখানে আবহাওয়াটা মোটামুটি খারাপ ছিল। তো মারিয়মকে নিয়ে আমরা কোথাও যাইনি বা আমরা বের হইনি, বাসার মধ্যেও আমরা কোনো রকমের কিচ্ছু করিনি। তো পরের দিন সকালে মারিয়ম বারবার কান্না করতেছিল আর বলতেছিল মা দামা দামা, মানে এই জামাটাও দেখেছে আর ওকে বলেছি যে তোমার বার্থডেতে পরিয়ে দিব। তো সে তো অপেক্ষা করতেছিল বার্থডে কবে। তো যেই দিন বার্থডে ওই দিন তো ওকে সবাই বলেছি আজকে তোমার বার্থডে, কিন্তু সে তো আর ওভাবে বোঝে না। তো তারপর আর কি আর করা, ওকে ড্রেস পরিয়ে ব্যালকনিতে বসে একটু পিকচার টিকচার নিয়েছি, একটু বেলুন ফুলিয়ে দিয়েছি, ওতেও খুশি। আর ওর বার্থডেতে কিছু করিনি, ওর ফার্স্ট জন্ম তো মাদ্রাসা এতিমখানায় খাইয়েছিলাম। এবারও আর কি আমার যে আন্টি আছে তার মিলাদের ওইখানে টাকা দিয়েছিলাম। আর চিন্তা করেছি বাদবাকি কিছু টাকা সাধ্য মতো আর কি সামর্থ্য অনুযায়ী দিয়ে দেবো বন্যার্থদের, অলরেডি দিয়েও দিয়েছি। তো এই হচ্ছে ওর বার্থডের মধ্যে আসলে কিছু হয় নাই। আর ওর বার্থডে আমরা ওভাবে পালন করার ইচ্ছাও নাই যে কেক টেক কেটে। যখন ও বুঝতে শিখবে বা ও বুঝবে বাকিদের জন্মদিন পালন করা দেখে সে, ওর যদি খারাপ লাগে বা ও যদি চায় তখন হয়তো কোনো সময় পালন করব। ওর বার্থডে যে পালন করব না, একদমই করব না, এটা আসলে বলতে পারছি না, আর এটা বলবো না, কারণ বাচ্চাদের মন রাখার জন্য অনেক সময় ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক কিছু করতে হয়। তো ওভাবে পালন করব। তারপরও দেখা যাচ্ছে যে চাচ্ছি না ওকে আর কি বোঝাতে যে জন্মদিনে কেক কাটতে হয়, এই করতে হয়, সেই করতে হয়। এই কেক কাটাটা আমার কাছে মোটেও ভালো লাগে না। এই কেক এমনিতে আনো কাটো খাও, কিন্তু যে এই যে জন্মদিন উপলক্ষে কেক এনে কেটে মোমবাতি ফুলিয়ে তারপর কাটা আমার কাছে ভালো লাগে না সত্যি বলতে। আলহামদুলিল্লাহ মারিয়ামের 2 বছর পূর্ণ হয়ে গেল। আর মারিয়াম কিন্তু এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সব কথাই বলতে পারে, মোটামুটি না আর কি সব ধরনের কথাই বলে, তবে গুছিয়ে যে কথা বলাটা সেটা পারে না, মানে একটা একটা করে বলে। যেমন আম্মুর নাম সাথী, তো পুরোটা একসাথে বলে না, বলে আম্মুর, আবার বলে নাম সাথী, এভাবে বলে। আবার বলে বাবার নাম, ওর বাবার নাম মিলন, সেটা ও মুখে উচ্চারণ করতে পারে না, বলে মলম। তো এটা নিয়ে আমরা খুব হাসি। আর কিছু কিছু কথা একদম অনেক ভালো লাগে, আবার কিছু কিছু কথা অনেক ফানি, যেমন কলম রে বলে কমল, তারপর হচ্ছে গরম রে বলে গমত, এভাবে করে কথাগুলো অনেক ভালো লাগে। তো সবসময় আসলে ক্যামেরা যখন ধরি তখন সে অন্যমনস্ক হয়ে যায়, কখন ভিডিও করব আর সেটা কখন এসে দেখবে এই মানসিকতায় থাকে, তখন আর কথা বলতে চায় না। এমনিতে সে পটর 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 সারাদিন অনেক ধরনের কথা বলে। কালকে চেয়ারের উপরে বসা ছিল, নিচে একটা বেলুন পড়ে গিয়েছে, আমি উঠিয়ে হাতে দিয়েছি, আর সাথে সাথে বলে কি থ্যাংক ইউ। তা আমি ওর মুখের দিক তাকিয়েছি যে এটাও কিভাবে শিখলো, মানে এগুলো সে রিলস দেখে শেখে যে কখন কোনটা বলতে হয়। আবার গিয়ে ওর হাত থেকে পড়ে একটা গ্লাস ভেঙে গিয়েছে, তো দৌড়ে আমার কাছে এসে বলে কি সরি। ইয়ার, তারপর টিথ কই টিথ, টাং, হ্যান্ড, ফিঙ্গার, লেগ, বেলি। গুড মারিয়াম, বলো গুড। পিঠা, বেলি।
সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে থাকার চেষ্টা করবেন, মানে যার যতটুকু সম্বল আছে সে ততটুকু দিয়েই সাহায্য করবেন। আমাদের এই ছোট্ট ছোট্ট প্রচেষ্টা কিন্তু একদম একসাথে মিলে অনেক বড় কিছু হয়। তো যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব দান করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।